আমরা বর্তমানকে নিয়ে সবসময় খুব বেশি ব্যস্ত থাকি। নাথিং রং উইথ ইট। বর্তমান যদি আপনার সুন্দর হয়, ভবিষ্যৎ সুন্দর হবে এই প্রত্যাশা থাকে, কারণ ভবিষ্যৎ এক সময় বর্তমান হয়ে ধরা দেয় আপনার আমার কাছে। যেহেতু আমরা বর্তমান নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি, ভবিষ্যতে যে আমাদের রিটায়ারমেন্টে যেতে হবে, এক সময় কাজ করার সক্ষমতা হারাবো, অথবা কাজ করার সক্ষমতা থাকলেও প্রতিষ্ঠান আমাকে রাখতে চাইবে না, এই বিষয়টা আমরা মনের মধ্যে আনতে ভয় পাই, আমরা চিন্তায় আনতে ভয় পাই। আমরা যখনই ভাবি যে রিটায়ারমেন্টে যাব, তখনই কেমন যেন একটু ভয় অনুভূত হয়, মনের মধ্যে কাঁপন ধরে। কিন্তু সত্যি তো, আপনি তো আজীবন কাজ করবেন না, একসময় আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। আবার কেউ কেউ স্বেচ্ছা রিটায়ারমেন্টে যান, তাড়াতাড়ি আর্থিক ফ্রিডম অর্জন করার পরে আনন্দের সময় কাটাতে চান এবং তার জন্য প্ল্যান করেন। আমার আজকের ভিডিও হচ্ছে, আপনি অবশ্যই একদিন রিটায়ারমেন্টে যাবেন, সেজন্য আজ থেকে প্রস্তুতি শুরু করুন বা কাজ শুরু করুন। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন, তাদের প্রতি সত্যি আমি খুবই কৃতজ্ঞ। আর যারা আজকেই আমাকে নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে, আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম, রিটায়ারমেন্টের জন্য আজই কাজ শুরু করুন। আজকে উঠলেন তো একটু কেমন তো লাগেই, এই কর্মমুখর জীবন আমার শেষ হয়ে যাবে, এই এত কর্মব্যস্ত মানুষ আমি হঠাৎ করে অবসরে চলে যাব। অ্যাকচুয়ালি আপনি হঠাৎ করে অবসরে যাবেন না, আপনি একটা সার্টেন এজে অবসরে যাবেন। অথবা আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কাজ করার সক্ষমতা হারান, তখন হয়তো আপনাকে অবসরে যেতে হবে। আবার আপনি যদি আর্থিক সক্ষমতা অর্জন করে ইচ্ছা করে অবসরে যান, তখন তো আপনি অবসর জীবন কাটাবেন। আমি আজকে যে আলোচনার সূত্রপাত করেছি, সেটা মূলত আপনার চাকরি শেষ বা আপনার কাজ শেষ, আপনি সক্ষমতা হারিয়েছেন, অথবা আপনি আপনার বয়স হারিয়েছেন, এই জন্য আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। তাহলে সেই রিটায়ারমেন্টে যাওয়ার জন্য আপনার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার এবং কিভাবে সেটা শুরু করা দরকার। রিটায়ারমেন্ট প্ল্যানিং বলে একটা শব্দ আমি অনেকদিন যাবত বলে এসেছি, যেহেতু আমি ফাইন্যান্স নিয়ে মূলত কথা বলি। রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনার থাকা খুব জরুরি। প্রথমে আপনার দেখা দরকার যে আপনি যে বয়সে রিটায়ার করবেন বা যে সময়টাতে রিটায়ার করবেন, সেটা এখান থেকে কত দূরে। এটা যদি 20 বছর থাকে, তাহলে আপনার পরিকল্পনা একরকম। যদি 30 বছর থাকে, আপনার পরিকল্পনা আর একরকম। যদি এটা মাত্র 10 বছর থাকে, তাহলেও আপনার পরিকল্পনা ভিন্ন ধরনের হবে। কিন্তু আপনি যদি শুরু করে না থাকেন সেই পরিকল্পনা, তাহলে এখনই পরিকল্পনা শুরু করে আপনাকে যেটা করা দরকার, সেটা হচ্ছে অ্যাকশনে নেমে পড়া দরকার। প্রথম কাজটা করবেন, আপনি কত বছর কাজে আছেন বা চাকরিতে আছেন সেই হিসাবটা কষে নিন। যদি হয় 20 বছর, তাহলে 20 বছর পরে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, তখন আপনার কি কি ধরনের খরচ থাকতে পারে এবং আপনার চলতে কত টাকা খরচ হতে পারে, সেটা একটা ক্যালকুলেশন করুন। আপনি হয়তো ভাববেন এখন যেমন টাকা লাগে তখন আপনার তেমন টাকা লাগবে। ব্যাপারটা সেরকম নয়। একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে এখন আপনার অনেক খরচ আছে, যে খরচগুলা ওই সময় থাকবে না। আবার ওই সময় এমন কিছু খরচ আপনার সামনে চলে আসবে যে খরচগুলা এখন নেই। এটা একটা প্রজেকশন। আপনি চিন্তা করে বের করবেন যে আপনি ওই সময়গুলাতে কি কি পারপাজে কেমন টাকা আপনার খরচ হতে পারে সেটা। যেমন ধরুন, আপনার বয়স তখন 60, আপনার তখন হয়তো মেডিসিনের খরচ একটু বাড়বে। আপনি এখন হয়তো বড় বাসায় থাকেন, তখন আপনার ছোট একটা বাসা হলে চলবে। তখন আপনার বাচ্চাদের এডুকেশনের পেছনে হয়তো আর খরচ করা লাগবে না। তবে যাদের লেটে বাচ্চা হয়েছে, তাদের হয়তো বাচ্চাদের পেছনে কিছু খরচের বিষয় থাকবে। ওই সময়টাতে আপনার বাবা মায়ের ভরণ পোষণের জন্য আপনি যে টাকা পাঠাতেন, সেটা হয়তো আপনার লাগবে না। না লাগার সম্ভাবনা বেশি, অনেকের লাগতে পারে, আবার কারো কারো বেশি লাগতে পারে। ওই সময় আপনার যে সঙ্গিনী এখন আছেন, উনারও বয়স হবে, ফলে উনার পেছনেও আপনার মেডিকেল কস্ট বাড়বে। আপনি যদি এখন একটা রেগুলার গাড়ি মেনটেন করেন, ওই সময় যে আপনার রেগুলার গাড়ি মেনটেন না করলেও চলবে, যদি আপনি কাজের মধ্যে না থাকেন বা কোনো কাজে না ঢোকেন। তাহলে এখানে একটা জিনিস প্রতিভাত হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে আপনার খরচ বাড়বে, কিছু কিছু ব্যাপারে খরচ থাকবে না, আবার কিছু কিছু ব্যাপারে খরচ মোটামুটি কাছাকাছি থাকবে, যেমন ফুডের ব্যাপারে। তবে যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন, তখন আর একটা বিষয়। এখন যা হোক, আপনি একটা অনুমান করে একটা বাজেট তৈরি করবেন যে ওই সময় যে আপনার কেমন খরচ হবে। তার সাথে অবশ্যই আপনি ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্টটা করতে ভুলবেন না। ইয়ারলি 7-8%, 9%, 10% একটা ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখন 1000 টাকায় আপনি যা পান, এখান থেকে 20 বছর পরে 1000 টাকায় আপনি সেটা পাবেন না। এটা মূলত 2000 টাকা বা 3000 টাকা লাগবে। যদি ইনফ্লেশন কম রেটে হয়, তাহলে লাগবে হয়তো 2000-2500 টাকা। যদি খুব বেশি হয়, তাহলে 3000, 4000, ইভেন 5000 টাকা লাগতে পারে। তার মানে এখনকার 1000 টাকা হয়তো তখন যে 4-5000 টাকায় তার প্রকৃত মূল্য দাঁড়াবে। এই জন্য 20 বছর পরে তখন আপনার চলতে টাকার পরিমাণটা একটু বেশি লাগবে। যদি বেশি লাগে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে টাকাটা আপনার লাগবে, সেই টাকাটার উৎস কি হবে। এখন তো আপনি কাজ করছেন এবং সেই কাজ থেকে প্রতি মাসে টাকা পাচ্ছেন, সেই টাকা দিয়ে আপনি চলছেন।
20 বছর পরে যদি আপনি কাজ না করেন, আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তখন আপনার আয়ের সোর্সটা কি হবে এটা এখন বসে ঠিক করে নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই সময় যে যারা ব্যবসা করেন তাদের কথা ভিন্ন, কিন্তু যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই সময় যে ডাইরেক্ট ইনকাম থাকে না, কিন্তু হয়তো রেন্টাল ইনকামের ব্যবস্থার মধ্যে তৈরি হয়ে যায়, অথবা কেউ টাকা ব্যাংকে রাখেন, সেই ব্যাংক থেকে যে টাকাটা আসে সেই টাকা দিয়ে চলেন। আবার কেউ চাকরির পাশাপাশি ব্যবসা করেন, হয়তো রিটায়ারমেন্টের পরে সেই ব্যবসাটা একটু জোর দেন, তখন ওখান থেকে টাকা আসে সেটা দিয়ে চলেন। সবকিছু ব্যাপারকে কনসিডারেশনে নিয়ে আপনার চিন্তা করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনি কোনো ব্যবসা করেন না, আপনি চাকরি করেন এবং ওই সময় যে আপনি কোনো কাজ করবেন না, ধরে নিচ্ছি, তাহলে কাজ না করলে আপনার অ্যাক্টিভ ইনকাম তখন থাকবে না, আপনার প্যাসিভ ইনকামের উপরে বেস করে চলতে হবে। প্যাসিভ ইনকাম আমি যেগুলো বললাম, যেমন রেন্টাল ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, তারপরে ধরেন সঞ্চয়পত্র যেটা আসছে এটাও আপনার ইন্টারেস্ট ইনকাম। সুতরাং প্যাসিভ ইনকামের উপরে আপনার নির্ভর করতে হবে। তাহলে এখন থেকে প্রিপারেশন কিভাবে নেবেন? এখন যে অ্যাক্টিভ ইনকাম আপনি করছেন, এই অ্যাক্টিভের পাশাপাশি আপনার প্যাসিভ ইনকামের ধারা তৈরি করতে হবে, ধারা তৈরির দিকে গভীর মনোযোগ দিতে হবে। এখন সেজন্য আপনার প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে বর্তমানে আপনার আর্থিক অবস্থা কি তার একটা মূল্যায়ন করা দরকার, যে আপনি এখন কি পরিমাণ আয় করছেন, কি পরিমাণ খরচ করছেন, এটা তো মূল্যায়ন করবেনই এবং খরচ কমিয়ে দিবেন। আর পাশাপাশি দেখবেন যে আপনার নেটওয়ার্থের কি অবস্থা, আপনার টোটাল অ্যাসেট কোন ক্লাসে কত আছে আর আপনার লায়াবিলিটি কত আছে। অ্যাসেট মাইনাস লায়াবিলিটি যেটা থাকে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্থ, আপনার নেটওয়ার্থের অবস্থা কি। এই সবকিছু রিভিউ করে আপনি আবার নতুন করে প্ল্যান করবেন ফর 20 ইয়ার্স, সামনে যে 20 বছর আসছে সেই 20 বছর নিয়ে। এবং এই প্রথম বলেছে যে আপনি একটা রিকোয়ারমেন্ট ফিক্স করবেন, যে ধরেন আপনার 20 বছর পরে যে 1.5 লাখ টাকা লাগবে পার মান্থ চলতে, তাহলে 1.5 লাখ টাকার একটা ফ্লো তো আপনার তৈরি করতে হবে। যদি এমনটি হয় যে 1 লাখে আপনি 1000 টাকা পাবেন এখান থেকে 20 বছর পরে, তাহলে তো আপনার 1.5 লাখ টাকা যদি লাগে তাহলে আপনার 1.5 কোটি টাকার সংস্থান থাকতে হবে। যদি 2 লাখ টাকা লাগে তাহলে 2 কোটি টাকার সংস্থান থাকতে হবে, ধরেন আপনার রেন্টাল ইনকাম নাই। আর যদি রেন্টাল ইনকাম থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কেমন আপনার ভাড়া হবে। তাহলে সেই ক্যালকুলেশন অনুসারে এখন থেকে আপনার প্রতি মাসে আপনার সেভ করতে থাকতে হবে। যদি আগে থেকে কোনো ডিপোজিট স্কিম আপনার থাকে তাহলে সেই ডিপোজিট স্কিম গুলো অবশ্যই আপনি ভাঙবেন না, সেগুলো চলমান থাকবে। পাশাপাশি আপনি আয়ের বড় একটা অংশ এখন সেভ করবেন। যদি এমনটি হয় যে আগে থেকে আপনি কোনো সেভিংসই করেন নাই, তাহলে এই 20 বছর আপনাকে আপনার টোটাল টেক হোম স্যালারির অ্যারাউন্ড 40 থেকে 50% সেভ করতে হবে, যেটা কিন্তু খুব কষ্টকর। আপনাকে তার জন্য খুব মানসিক শক্তি সম্পন্ন হতে হবে এবং খরচকে কাট করে আনতে হবে। এটা কঠিন, কিন্তু দেখেন আপনার সামনে কিন্তু কোনো পথ খোলা নেই। যখন পথ খোলা থাকবে না তখন আপনার একটা পথে হাঁটতে হবে, আর যদি পথ খোলা থাকে তাহলে ডিফারেন্ট কথা। এবং এখন আপনি হয়তো ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করতে পারবেন, যেমন জমিতে ইনভেস্ট করতে পারবেন, কারণ সামনে লম্বা সময় আপনার আছে। অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করতে পারবেন যদি চান যে আপনি ক্যাশ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনলেন, সেখান থেকে ভাড়া পেলেন। আবার কেউ কেউ চাইতে পারেন যে না, আমি একটা ছোট অ্যাপার্টমেন্ট কিনবো, যে অ্যাপার্টমেন্টে আমি রিটায়ারমেন্টের পরে থাকবো, সেক্ষেত্রে আপনি লোন নিয়ে কিনতে পারেন। যদি ইকুইটির পরিমাণ বেশি দেন তাহলে সেই ক্ষেত্রে ভালো। কিন্তু যাই করুন না কেন, আপনি কি দেখবেন যে আপনার যে ইনকাম, সেই ইনকামের জন্য 40 থেকে 50% আপনার সেভিংস এ থাকে। যদি আগে থেকে আপনার ইনকামের 20% সেভিংস হয়ে থাকে, তাহলে এখন আপনি আরো 30% আপনি সেভ করার চেষ্টা করবেন। এটা খুব কঠিন আমি জানি, কিন্তু করতে পারলে ভালো। কিন্তু এটা সবার জন্য যে 30% তা কিন্তু নয়। যাদের সেভিংস এর মাত্রা খুবই কম বা নাই তাদের জন্য 30%, কিন্তু যাদের সেভিংস আগে থেকে আছে, ধরেন গত 30 বছর ধরে 10%, 15% বা 20% সেভ করে আসছেন, তারকে হঠাৎ করে সেভিংস না বাড়ালেও চলবে। যেভাবে তিনি সেভ করে আসছেন ওইভাবে সেভিংস এবং ইনভেস্টমেন্ট করতে করতে যদি উনি 60 বছর পর্যন্ত যান, তাহলে দেখবেন যে ওনার হাতে অনেক টাকা জমে গেছে। তাহলে যেটা করা দরকার সেটা হচ্ছে আগে আপনার আর্থিক অবস্থা রিভিউ করে, আপনার ইনকাম কি, এক্সপেন্ডিচার কি, তার একটা বাজেট করে আপনি সামনে যাবেন। এবং যে টেক হোম স্যালারিটা আসবে, ভুলবেন না যে প্রথমেই সেখান থেকে আপনি একটা সার্টেন পোর্শন, সেটা মানে 20, 30, 40, 50 যাই হোক না কেন, সেটা আগে সেভ করে নেবেন। সেভ করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন যে সেখানে আপনি চাইলের জন্য সহজে সেটা আপনি এনক্যাশ করতে না পারেন। তবে এখানে একটা কথা আপনার জরুরি, সেটা হচ্ছে যদি আপনার এমার্জেন্সি ফান্ড না থেকে থাকে তাহলে আপনি প্রথমে এমার্জেন্সি ফান্ড গঠন করবেন। আর একটা কাজ করবেন খুব হিসেব করে, সেটা হচ্ছে আপনার যদি লোন কয়েকটা থেকে থাকে তাহলে প্রথমেই আপনি চেষ্টা করবেন যেটা সবচেয়ে ইন্টারেস্ট রেট বেশি, যেমন ক্রেডিট কার্ড, সেই ইন্টারেস্ট বেশিওয়ালা লোনটা আগে পরিশোধ করে দিতে, তারপরে একটু কমওয়ালা লোনটা পরিশোধ করে দিতে। কারণ আপনি সামনে যখন রিটায়ারমেন্টের দিকে যাবেন, আপনার তখন যদি কোনো লোন না থাকে তাহলে আপনার জন্য খুব ভালো। অনেকে রিটায়ারমেন্টের পরেও 10 বছর লোন চালিয়ে যান, যেটা তার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে, কারণ টাকার বিশেষ কোনো ইনফ্লো থাকে না, কিন্তু আউটফ্লো থাকে বিকজ অফ লোন ইনস্টলমেন্ট। সুতরাং বি ভেরি কেয়ারফুল। আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন এমন ভাবে আপনার ফিনান্সিয়াল ডিজাইনিংটা করবেন যেন যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন আপনার লোন পুরো শূন্য থাকে।
বা তারও 10 বছর আগে থেকে লোন যদি শূন্য থাকে তাহলে আরো ভালো। যেমন আমি এবছর আমার লোন শূন্যে নামিয়ে এনেছি, কারণ আমি গত বছর যখন রেজলিউশন করেছিলাম তখন আমি ডিক্লেয়ার করেছিলাম যে আমি 2024 সালে ঋণ থেকে মুক্ত হব। আমি কিন্তু ঋণ থেকে মুক্ত হয়ে গেছি। আমি যদি পারি তাহলে আপনিও পারবেন। সুতরাং টোটাল আলোচনা যদি আমি সাম আপ করি তাহলে হচ্ছে আপনি এখনই প্রিপারেশন নেবেন যে আপনার রিটায়ারমেন্ট কেমন হবে। যদি প্রিপারেশন নিতে আরো দেরি করেন তাহলে আপনার রিটায়ারমেন্ট খুব রিস্কি হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি রিটায়ার করে গেছেন কিন্তু আপনার হাতে সেই পরিমাণ টাকা নেই। তখন আপনি চলবেন কিভাবে? চলাটা খুব কষ্টকর। এখানে আরেকটা কথা বলা খুব জরুরি, সেটা হচ্ছে যখন রিটায়ার করবেন তখন আপনার হাতে প্রচুর টাকা থাকবে, সেই টাকা যেন ভাগ বাটোয়ারা করে সবাই না নিয়ে নেয় আপনজনেরা, তাহলে কিন্তু আপনার জীবন রিটায়ার লাইফটা খুব ভালনারেবল হয়ে যাবে। বি কেয়ারফুল অফ ইউর ফান্ড। টাকা যদি আপনার থাকে, আপনার সাথে সবাই আছে। টাকা নেই মনে করবেন আপনি শূন্য মানুষ, রিক্ত মানুষ, আপনার আশেপাশে স্বজন নেই। কথাটা অপ্রিয় কিন্তু সত্য। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।